আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে। কেমন চলছে চট্টগ্রামের উন্নয়নের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি কেমন চলছে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সিডি এর নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইউনুস। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি সদ্য দায়িত্ব নিয়েছেন এই সংস্থার। এক্ষেত্রে এই সংস্থার উপর মানুষের বিশেষ করে উন্নয়নের অনেক আশা আকাঙ্ক্ষা, সেই জায়গায় আবার মানুষের অনেক ধরনের অভাব অভিযোগ নানা কিছু আছে। এমন পরিস্থিতিতে আপনি এই সংস্থার দায়িত্ব নিয়েছেন, আসলে আপনার দৃষ্টিতে কেমন চলছে এই সংস্থাটি? ধন্যবাদ। আসলে এটার নাম হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তার মানে চট্টগ্রামের উন্নয়নে গুরু দায়িত্বটা এই কর্তৃপক্ষের উপরে, এই সংস্থার উপরে। তাই স্বভাবতই চট্টগ্রামবাসী সবসময় এটার দিকে তাকিয়ে থাকে, কিভাবে এটা উন্নত হবে, উন্নয়নটা কিভাবে হবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মী ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে এনে এটা দায়িত্বটা দিয়েছেন। উনি যে মেসেজটা আমাকে দিয়েছেন, প্রথমে বলছে তোমাকে আমি অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথমে যে চট্টগ্রামের উন্নয়নের দায়ভারটা মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিয়েছেন। এই যে স্বয়ং নিয়েছেন, তাহলে এখানে ওনার একজন ভালো যোগ্য একজন কর্মীর দরকার, যে ওনার প্রদত্ত প্রজেক্টগুলা ঠিক মতন বাস্তবায়ন করতে পারবে বা বাস্তবায়ন হচ্ছে কিনা দেখার জন্য। সে গুরুত্ব দায়িত্বটাকে নিয়ে আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছি এবং আমি গত এক সপ্তাহ হবে করছি। তো এর মধ্যে প্রথমে আমি যে জিনিসটার উপর গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে কি, সিডিএর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য। আমার অফিসটা হচ্ছে সকাল 9টায়। আমি প্রথমে সিকিউর করতে চাই যে সকাল 9টায় আমার প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারকে অফিসে হাজির হতে হবে। 9টা থেকে 4টা পর্যন্ত আমার এই কার্যক্রম যেটা, সেটাকে অবশ্যই সবাইকে সম্পৃক্ত হতে হবে। আমি তাদেরকে বলে দিয়েছি যে অতীতে কি হয়েছে সেটা আমি ঘাটতে যাব না। এখন থেকে কিন্তু আমি চাই যে আপনারা ঠিক মতো অফিসে আসেন এবং ঠিক মতো কাজ করেন। আর আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার নেত্রী, ওনার দিকে আমি আমার বঙ্গবন্ধুকে ফিরে পাই। কাজে ওনার যে আশা এবং যে উদ্দেশ্য আমাকে দিয়েছে, সেটা আমি অক্ষরে অক্ষরে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি পণ করার জন্য সচেষ্ট থাকব। এই যে আপনি এক সপ্তাহ দায়িত্ব পালন করেছেন, এক সপ্তাহে আসলে কি দেখলেন? আপনার কাছে কি মনে হয় সত্যিকার তো আসলে শৃঙ্খলা কতটুকু আছে সেখানে? এখনো ধরতে গেলে ওটা একটা বিরাট প্রতিষ্ঠান, অনেকগুলো ক্ষেত্র আছে। তো আমি যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি, চট্টগ্রামের সর্বস্তরের মানুষ সরাসরি আমার সাথে কথা বলার সুযোগটা আমি তাদেরকে দিয়েছি। আগে তাদের সুখ দুঃখের কথাটা তারা বলতে পারে না। যেমন উদাহরণ হিসেবে একটা কথা বলি, আমাদের একটি কর্ণফুলীর ব্যাপারে একটি কর্ণফুলী আবাসিক এলাকা বহু বছর ধরে সেটি পড়ে আছে। ওরা প্রথম নাকি অবজেকশন করেছিল 35 বছর। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা এত বছর দেরি হওয়ার কারণটা কি। তো আমার কর্মকর্তারা, তারা কর্মকর্তা লেভেলে যা বলার বলে দিল। কিন্তু আমি যখন ওইখানে যারা প্লট গ্রহীতা ওরা আসলো, ওদের সাথে সরাসরি কথা বললাম যে কি সমস্যাটা কোথায়। তো তারা বললো যে ভাই, আমরা আজকে
35 বছর আগে দরখাস্ত করলে 30 বছর পর্যন্ত আমরা এটা ঘুরতেছি। সমস্যাটা কোথায়? আমরা বাড়ি করতে চাই, সমস্যাটা আমাদের এখানে পানি নেই। তো পানি দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? হয়ে যাবে। ঠিক আছে, আমি পানির ব্যবস্থা করব। আমি সরাসরি ওয়াসার চেয়ারম্যান মহোদয়কে নিলাম। উনি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, আমার পুরো পরিচিত। তো ফজলুল্লাহ ভাই আসলেন, আসার পরে উনি যে সমস্যাটার কথা বললেন আমাকে, যে আমি পানি দিব লাইন, তবে ইন্টারনাল যে লাইনগুলো করতে হবে এই টাকাটা কে দিবে? এটা ওয়াসা দিবে না। বড় 5 লাইন গেছে, ওইটা আমরা ওইখানে সংযোগ দিব, কিন্তু ভিতরে ওয়ারিংটা কে করবে? মানে ইন্টারনাল এগুলা। এখন সিডিএ কর্মকর্তারা বলে যে স্যার আমাদের কোনো ফান্ড নেই, আমরা রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, আমার দায়িত্ব শেষ। আমি শেষ হতে পারে না, আমি টাকা দিয়েছি, ওরা উদ্দেশ্য করে সিডিএ থেকে প্লট নিয়েছে, তার মানে ও সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু ইন্টারনাল ওয়ারিং এর টাকাটা তো আমাদের নাই, কোনো অসুবিধা নেই। আমি ওদেরকে বললাম যে আপনাদের জায়গাটা পড়ে আছে, এখন আমি যদি ইন্টারনাল ওয়ারিং করতে হয়, যে খরচটা সেটা যদি সিডিও না দেয়, ওয়াসাও না দেয়, সেটা কিন্তু আপনারা যদি হারাহারিভাবে দেন, তো আমি উদ্যোগ নিয়ে আমি লাইন করে ফেলবো। তাহলে এক বাক্যে বলো যে কি, যা খরচ আসবে সেটা আমরা সমানভাবে আমরা বিয়ে করব। বেশি হলে একজনের কাছে 20,000 টাকা পড়বে, তাহলে আমার কাজটা স্টপ থাকে না, বন্ধ থাকে না। আমি তাদের সাথে সেটাতে একমত হয়েছে, আমি আশা করি সেটা আমি চালু করে দিব। তো এই প্রকল্পগুলো পড়ে আছে, এগুলার কোনো গার্জিয়ান কেউ নাই। এখন আমি সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছে না। আপনি যে শৃঙ্খলা ফেরানোর কথা বলছিলেন, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে সিডিএ অনেকগুলো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। সেই প্রকল্পগুলোর দেখা যাচ্ছে সেগুলো বলা হচ্ছে যে অনেকগুলো প্রকল্প সমীক্ষা ছাড়া নেওয়া হচ্ছে, কখনো কখনো হচ্ছে এক প্রকল্পের 5 বার 6 বার করে নকশা পরিবর্তন করতে হচ্ছে, আবার কোথাও পরিবেশ ধ্বংসের অভিযোগ হচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনি একজন মানে নতুন দায়িত্ব নেওয়ার পরে আপনি কতটুকু এগুলো আপনার নজরে এসছে, বা এটা নিয়ে আসলে আপনার কি বলার আছে? আপনি যেটা বলছেন এটা খুব বাস্তবসম্মত প্রশ্ন, কিন্তু যেটা অতীতে করে ফেলছে সেটাকে আমি ভাঙতে পারি না। এটাকে যে প্রতিবন্ধকতা থাকলে প্রতিবন্ধকতাগুলোকে আমি অপসারণ করে আমাকে এগিয়ে যেতে হবে। তো এর মধ্যে সবচেয়ে যেটা আমি প্রথম লক্ষ্য করলাম, যে চট্টগ্রাম উন্নয়ন যদি আমাকে করতে হয়, তাহলে এখানে কিছু অর্গান আছে, চিটাং সিটি কর্পোরেশন, পরিবেশ, ওয়াসা, এগুলো কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ অর্গান। সিটি কর্পোরেশনের সাথে উন্নয়ন কর্তৃপক্ষের একটা দূরত্ব ছিল, আমি প্রথমে এটাকে কাটিয়ে উঠেছি। তো আপনারা দেখেছেন যে আমি মাননীয় মেয়র মহোদয়, আমার বন্ধু বীর মুক্তিযোদ্ধা রেজাল করিম সাহেবকে আমি বিমানবন্দরে ওনাকে রিসিভ করেছি, এবং ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। ওনার বাসায় কালকে আমরা বসছি, যে আমরা একমত যে আমরা দোনো ভাই, যেহেতু আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং শেখ হাসিনার কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর, সেই জন্য আমরা যৌথভাবে যে কোনো কাজগুলো আমরা করব। ওয়াসার চেয়ারম্যান এমডি সাহেব আমার কথা হয়েছে, উনি একমত যে আমাদের কিছু জবাবদিহিতা আছে জনগণের জন্য। আবার পরিবেশ অধিদপ্তর, ওই ডাইরেক্টর, সে হচ্ছে আমাদের সম্পর্কে ভাতিজা, ওর বাবা মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, আমার কলিকের ছেলে। তারা বলছে কাকা আপনারা যেভাবে করবেন আমরা আছি। এখন ঘটনাটা হচ্ছে কি, আমি বলি আমাদেরকে চট্টগ্রামে যে বড় সমস্যাটা, সেটা হচ্ছে কি জলবদ্ধতা প্রকল্পের কথা আপনারা শুনেছেন, অনেক টাকা দিয়েছে সরকার। সেটা আমি উঠাতাম, আপনি হয়তো। আমি কি পরে বলবো এটা? না, বলেন। হ্যাঁ, এই জলবদ্ধতাকে নিয়ে আমি সময় এখনো পাই না, আমি স্টাডি শুরু করলাম। এর মধ্যে সেনাবাহিনীর যে
প্রধান পিডি যে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস সাহেব, ওনার সাথে আমি আলোচনা করেছি এবং খুবই আন্তরিকতার সাথে আলোচনা করেছি। তো ওনাকে বলেছি, দেখো আমরা দেশটা স্বাধীন করেছি, আপনারা সেনাবাহিনীরা দেশটাকে রক্ষা করবেন। আমরা দুই শক্তি মিলে আমরা দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। তো চিটাগাঙ্গের যে জলবদ্ধতা, এটা জলবদ্ধতা না, এটা হচ্ছে জলোচ্ছ্বাস। জোয়ার ভাটার পানি এখানে ঢুকে আবার পাহাড়ের ঢল যখন নামে, এই বৃষ্টির পানিটাও আবার সমুদ্রের দিকে আসে। তাহলে দুইটার মিলনে যে পানির যে স্রোতটা যেটা বেড়ে যায়, এটাকে কি করা যায়? তো প্রকল্পগুলো যেহেতু আমার আগে করেছে, আমি ওইটা দিকে স্টাডি করলাম, দেখলাম যে না, তারা মোটামুটি ইয়েতে ঠিক আছে, যে ফিজিবিলিটি যেটা ইয়ে করেছে এটা ঠিক আছে। তো এখানে যেটা আমরা করছি যে জলবদ্ধতার 3টা পার্ট আমরা উন্নয়ন কর্তৃপক্ষ যেটা করতেছি, সেখানে আমরা ওই খাল খনন করে কর্ণফুলীর মোহনার এখানে আমরা স্লুইস গেট দিলাম। আবার গেট দেওয়ার সাথে সাথে সেখানে আমরা পাম্পের ব্যবস্থা করলাম। যদি জোয়ার আসে, আপনি জানেন যে জোয়ার আমাদের এখানে দুভাবে আসে। নর্মাল জোয়ার দুইবার হয় 24 ঘন্টার মধ্যে, আবার যখন অমাবস্যা পূর্ণিমা হয় তখন জোয়ারটা আবার বেড়ে যায়, ফ্লোটা বেশি থাকে। আবার যদি সমুদ্রের ডিপ্রেশন হয় তখন তো কিন্তু আরো প্রবলভাবে হয়। তো জোয়ারা পানি যাতে না ঢুকে তখন স্লুইস গেটের এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন হচ্ছে কি, যখন পাহাড়ের ঢলটা নামে, বৃষ্টির পানিটা আসবে, ওইটাকে আমরা পাম্প করে বাইরে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে আবার আমার যে নালা আমি বড় খাল খনন করেছি, সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার পাম্পটা চলবে না। ওই দিন আমাকে বললো যে কি, যে আমরা পাম্পটা পরীক্ষামূলকভাবে চালু করলাম, দেখলাম যে একটা মরা গরু একটা এসে পড়লো সামনে, পাম্পটা বন্ধ হয়ে গেল। তো এখানে আবার নালাগুলো সাফ করার দায়িত্ব হচ্ছে কি সিটি কর্পোরেশনের। প্রথম আমি করবো সিডিএ থেকে, আলটিমেটলি সিটি কর্পোরেশন করবে। তাহলে আমাদের মধ্যে একটা যৌথ সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আর সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, জনসচেতনতা যদি না হয়, ডাস্টবিনে ময়লা ফেললাম না, সব ওই নালার মধ্যে ফেললাম, তাহলে আমি জলবদ্ধতা থেকে কিভাবে আমি মানুষকে উদ্ধার করব? কন্টিনিউ এটা পরিষ্কার করবে কে? কাজে এখানে জনসচেতনতার একটা প্রশ্ন রয়ে গেছে। আর আরেকটা জিনিস হলো যে কি, আমাদের ভূমিদস্যুরা যখন বৃষ্টি পড়ে তখন পাহাড়ের মাটি কাটা শুরু করে। মাটিগুলো ওরা রিমুভ করে না, নিয়ে যায় না, খন্তা মেরে মেরে সব বালিগুলো নালার মধ্যে ছেড়ে দেয়। তাহলে নালাটা জাম হয়ে যাচ্ছে। এক কথাটা হলো, পাহাড় কাটার বিরুদ্ধে অ্যাকশন নিবে যে পরিবেশ দপ্তর, তাহলে ওইটা আমার একটা অর্গান। পরিবেশ দপ্তর যদি আমাকে যদি সহযোগিতা না করে, তাহলে আমি পাহাড় কাটা বন্ধ না করলে তো আমি এই জলবদ্ধতার এটার থেকে উদ্ধার হতে পারবো না। সেজন্য আমরা একটু সমন্বয় করব, আশা করি ইনশাল্লাহ পারবো। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা করব। আর একটা দিক যেটা হচ্ছে কি, সিডের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা দেখলাম, জনবলের সংকট। শৃঙ্খলা ফেরানো কিংবা আপনার বিভিন্ন প্রকল্প এইসব নিয়ে কথা বলছিলেন, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন আরো অনেকদিন আপনার সামনে রয়ে গেছে, আপনার আসলে পরিকল্পনা কি ভবিষ্যৎ এই সিডিএ কে নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি একটি পরিবেশ বান্ধব নগর গড়ার মানে আমার স্বপ্ন আছে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যে আবহাওয়ার যে চেঞ্জিং, দুবাইয়ের মতো জায়গাতে বন্যা হচ্ছে, আর আমাদের মতো সবুজ শ্যামল জায়গায় খরা হচ্ছে। এর এটা হচ্ছে কি, প্রাণ প্রকৃতিকে আমরা ধারণ করতে পারছি না। সমুদ্র বেষ্টিত, পাহাড় বেষ্টিত,
চট্টগ্রামের মতো সুন্দর শহর বিশ্বে কয়টা আছে আমার জানা নাই, কিন্তু আমরা এই প্রাকৃতিক খোদা প্রদত্ত এই সম্পদগুলো আমার সদ্ব্যবহার করতে পারছি না। আবার আমাকে আধুনিকতার দিকেও যেতে হবে। আমি পিছনে পড়ে থাকলে হবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেজন্য আমি আমার প্রত্যেকটা কর্মের মধ্যে আমি পরিবেশকে গুরুত্ব দিব। আমি বৃক্ষের যে রোপণ আমরা করি না, আমরা কেটে ফেলি বৃক্ষ, কিন্তু আমি প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আমি কিছু পরিবেশ বান্ধব কিছু প্রজেক্ট করার ইচ্ছা আছে। যে এখন আমরা ধরেন প্ল্যান দিই, একটাকে বলি যে কি আপনি 40% জায়গা খালি রাখবেন, সেখানে কিছু গাছগাছালার ইয়া করবেন, কিন্তু দেখি যে কেউ মানে না। মানতে গেলে সেখানে আমাকে মোবাইল কোড পাঠাইতে হবে, কিন্তু আমার তো মেসেজই নেই। সুতরাং আমি ভবিষ্যতে আমি চিন্তা করতেছি শুধু কেন্দ্রের উপর বসে থাকলে হবে না, আমি আয়বর্ধক কিছু প্রকল্প করব, আর এমনভাবে করব যে এর আশেপাশে যাতে খোলা মাঠ রাখতে পারি, গাছ রাখতে পারি, প্রাণ প্রকৃতির খোলামেলাইয়া। তো সেভাবে আমি কিছু প্রজেক্ট করার আশা রাখি। তো এর মধ্যে যেগুলা হয়ে গেছে এগুলো একটু আমি সমাপ্ত করব, তারপর নতুন কি কি করা যায়, কোথা কোথা করা যায়, কিভাবে করা যায়, এগুলো নিয়ে আমি আমাদের দেশের চট্টগ্রামের কিছু পরিবেশ বিজ্ঞানী আছে, আমি ওদের কিছু মতামত নিব, কারণ ওনারা আমার থেকে এই ব্যাপারে বিজ্ঞ। ওদের পরামর্শ নিয়ে আমি সামনের দিকে কিছু আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে আমি চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার একটা স্বপ্ন আছে। তো আশা করি আমি পারবো বলে মনে করি, আর আমি এটা দৃঢ়তা বিশ্বাসটা আমি রাখি। আর এই ব্যাপারে আপনাদেরও আমার কিছু সহযোগিতা চাইব, কারণ আপনারা যারা সংবাদ কর্মীরা রয়েছেন, আপনাদের দৃষ্টিতে কি আছে সেটার মতামত আমি নিব, নিয়ে আমি একটি পরিবেশ বান্ধব একটি নগর করব। এবং আমার লক্ষ্যটা হচ্ছে কি, আগামী 50 বছর পরে চট্টগ্রামের জনসংখ্যা কত হইতে পারে, কারণ আমার ল্যান্ড বাড়বে না, কিন্তু জনসংখ্যা বাড়বে, গাড়ি ঘোড়া বাড়বে, যাতায়াত বাড়বে, চলাচল বাড়বে, শিল্পের বিকাশ হবে। এগুলোকে মাথায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পিত পরিকল্পনা করা, নগর করা, পরিকল্পনার সহযোগিতা নিয়ে। নিশ্চয়ই আমরা আরো সময় থাকলে হয়তো আপনারা আরো বিস্তারিত শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।